সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের অন্যতম দায়িত্ব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের। তাদের সমন্বিত উদ্যোগে প্রাণীর স্বাস্থ্য সেবা প্রদান, প্রাণীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয় এবং অধিদপ্তর। আসন্ন কোরবানি ঈদও কোরবানির পশুর চাহিদা, প্রাপ্যতা নিরূপণ, পশুর সরবরাহ, পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক পশুর স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানির দায়িত্ব ও পরিচ্ছন্নতা বিশেষ অনুষ্ঠানে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান এবং পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান। আপনাদের দুজনকে এখন টেলিভিশনে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু প্রথমেই জানতে চাই, সেটা হচ্ছে 2018, 19 এবং 20 সালে আমরা দেখলাম যে টোটাল কোরবানি হয়েছে হচ্ছে 1,02,11,000 এবং সেটি 22, 23 এবং 24 সালে হয়েছে 1,01,35,000, যা আগের চেয়েও 2 লাখ কম। এই বছর আসলে যে কোরবানিযোগ্য গবাদি পশু সেটার সংখ্যা কত, কিংবা আমরা কি একটু আশার বাণী পেতে পারি নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় প্রাণী সম্পদ অধিদপ্তর এই যে আসন্ন যে পবিত্র ঈদুল আজহায় যে কোরবানি কার্যক্রম হবে, সেই কার্যক্রমে আসলে একেবারে মাঠ পর্যায়ে ক্ষুদ্র খামারিদের নিয়ে কাজ করছে। তো এবছর আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় গত 4 মে আনুষ্ঠানিকভাবে আসলে এই কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ইতিমধ্যে উনি বলেছেন। তো এবছর প্রায় 1,24,00,000-এর অধিক গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো কিন্তু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এবং আমরা খুবই আশাবাদী যে এবছর অন্য বছরের তুলনায় এবছরও আমরা দেশীয় উৎপাদনের মাধ্যমেই এই গবাদি পশু দিয়ে এই আমাদের জনগণকে আসন্ন যে কোরবানির যে কার্যক্রম, যে কোরবানি হবে পশু, সেই যোগান দিতে আমরা সক্ষম হব। তো এই কার্যক্রমে আসলে আমাদের মাঠ পর্যায়ের যে ক্ষুদ্র খামারি প্রায় 8.5 লক্ষের অধিক যে খামারি আছে, সেই খামারিদের নিয়ে আমাদের একেবারে সেই প্রান্তিক খামারিদের নিয়ে কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, জেলা প্রাণী সম্পদ দপ্তর, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর, সকল পর্যায়ের দপ্তরের আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই মাঠ পর্যায়ে একযোগে কাজ করছে। এবং এর মাধ্যমেই আমাদের সমন্বিত একটা কার্যক্রমের মাধ্যমেই কিন্তু আমরা এই কার্যক্রমটি সফলভাবে আশা করছি এবছরও সম্পন্ন করতে সক্ষম হব। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে যারা অনেক বড় বড় খামারি আছেন, কিংবা আমরা যেগুলোকে বলি অ্যাগ্রো ফার্মগুলো, তাদের ক্ষেত্রে দেখলাম যে তারা আসলে আপনাদের থেকে সুবিধা নিচ্ছে, তারা নিজেরাও নিজ উদ্যোগে সুবিধাগুলো নিচ্ছে। কিন্তু গ্রামে আপনি যেটি বলছিলেন যে একবারে গ্রামে যারা ক্ষুদ্র খামারি আছেন, কিংবা আমরা যদি বলি যে অনেকে আছে খামারি না কিন্তু ঘরেই তারা পালের গরু পালেন, কিংবা পালের ভেড়া অথবা মহিষ ছাগল পালেন, তাদের ক্ষেত্রেও কি আপনাদের কার্যক্রমগুলো একই রকমের? আমরা আসলে সারা দেশে এই যে আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরের নামই হচ্ছে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস, আসলে সার্ভিস ডিপার্টমেন্ট, সেবা প্রতিষ্ঠান। সুতরাং একেবারেই সেই প্রান্তিক খামারিদেরই জন্যই কিন্তু আমাদের সেবা। সুতরাং আমাদের কিন্তু এই প্রান্তিক পর্যায়ে খামারিদের তাদের প্রশিক্ষণ কার্যক্রম, কিভাবে তারা গরু হৃষ্টপুষ্টকরণ করবে সেগুলো নিয়ে সেবা। এবং শুধু সেবা না, তাদেরকে আমরা একেবারেই কিন্তু প্রান্তিক পর্যায়ে খামারিদের ভ্যাকসিন কার্যক্রম করছি, তাদেরকে কৃমিনাশক দিচ্ছি। সুতরাং কিভাবে ঘাস চাষ করবে সেটার প্রশিক্ষণ দিচ্ছে এবং ঘাসের কাটিং দিচ্ছে। সুতরাং এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে কিন্তু এই ছোট ছোট খামারি যারা বাড়িতে 2টা 4টা করে গরু লালন পালন করছে, এই সব কার্যক্রমের সাথে আমাদের সংশ্লিষ্টতা আছে। এবং আমার প্রাণী সম্পদ দপ্তর এই কার্যক্রমের সাথে তাদেরকে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে হৃষ্টপুষ্টকরণ করবে, কিভাবে সে তার খাবার খাওয়াবে, সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু এই সেবা একেবারেই সেই প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমরা তো সেবার কথা আসলে শুনলাম, তো আমরা একটা জিনিস দেখেছি যে কোরবানি হাটে জেলাতে যে হাটগুলো হচ্ছে সেগুলোর বেশিরভাগ কোরবানির পশু আসলে আমরা দেখি যে গ্রাম থেকে আসে, এবং ঢাকাতে তো আসেই, পাশাপাশি আমরা অন্যান্য বড় জেলাগুলোতেও দেখি যে প্রচুর পরিমাণে গরু অন্য জেলা থেকে আসতেছে। সেক্ষেত্রে আসলে এই যে পশুর হাটে যে মনিটরিং ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আসলে আপনারা কি কি দিচ্ছেন? আমরা যদি জিজ্ঞেস করি একটু চিকিৎসা ব্যবস্থা, তারপর আমরা যদি একটু বলি যে ভেটেরিনারি যে ব্যবস্থাগুলো আছে, এছাড়া মনিটরিং আপনারা কিভাবে আসলে করছেন, কি কি পদক্ষেপ আসলে আপনারা গ্রহণ করছেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে এবছর প্রায় আমাদের ছোট বড় মিলে প্রায় 3,000-এর অধিক কিন্তু আমাদের এই গবাদি পশুর সারা দেশে হাট বাজার আছে। তো আমরা কিন্তু প্রাণী সম্পদ দপ্তর আমাদের সকল উপজেলা পর্যায়ে যে দপ্তর আছে তার মাধ্যমে কিন্তু এই প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।
এবং একটি উল্লেখযোগ্য বিষয় হলো সম্প্রতি আমাদের এই সমস্ত আমাদের যে উপজেলা দপ্তরগুলো আছে প্রায় 475টি দপ্তরে ভেটেরিনারি মোবাইল ক্লিনিক আমরা কিন্তু প্রদান করেছি। সরকারের তরফ থেকে কিন্তু একটা ভেটেরিনারি মোবাইল ক্লিনিক দেওয়া হয়েছে। এই যানবাহনে কিন্তু সবকিছু সার্ভিস, এটা অনেক ওয়ান টাইপ অফ মোবাইল একটা ওয়ান টাইম সার্ভিস আমরা যদি বলি। হ্যাঁ, তো আমরা এই কোরবানিতে এই ভেটেরিনারি মোবাইল ক্লিনিককে কিন্তু আমার সমস্ত দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে, এর মাধ্যমে যেন প্রত্যেকটা হাটে তাদের প্রাথমিক চিকিৎসা, যখন দূর দূরান্ত থেকে গবাদি পশুগুলো আসছে, আসার পর হঠাৎ করে হয়তো কোনো একটু সে মানে ব্যথা পেয়েছে কিংবা তার একটু টেম্পারেচার আছে কিংবা প্রাথমিক চিকিৎসাগুলো কিন্তু আমরা সার্ভিসগুলো দিতে পাচ্ছি। আমরা একটু খালেদুজ্জামান আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে একজন ক্রেতা আসলে কিভাবে এই যে আপনারা যে সেবাগুলো দিচ্ছেন, এই সেবাগুলো আসলে কিভাবে তারা নিতে পারে, আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে এবং তাদের করণীয় কাজগুলো আসলে কি কি, যারা আসলে সেবাগুলো দিয়ে থাকবে, যারা গ্রহীতা আছে তাদেরকে? ধন্যবাদ আপনাকে। এবছর কিন্তু আমরা ঢাকা সিটি কর্পোরেশন, 2টা সিটি কর্পোরেশন সহ সারা দেশেই কিন্তু আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে এবং এই ভেটেরিনারি মেডিকেল টিম তার সার্ভিস কি হবে, সার্ভিস কিভাবে প্রোভাইড করবে, এ নিয়েই কিন্তু গত 4 মে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিটি কর্পোরেশনকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে যে আমাদের হাটে যেন একটা পরিষ্কার ফোকাসড এরিয়াতে আমাদের এই ভেটেরিনারি মেডিকেল টিম তাদের স্টল এবং যত লজিস্টিক সাপোর্ট আছে এগুলো নিয়েই যেন সজ্জিত থাকে। এই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েছি। আমাদের এই 20টা হাটে 21টা ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের প্রস্তুত আছে। এছাড়া মনিটরিং টরিংয়ের কথা আমাদের স্যার বললেন। তো আমাদের যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, আমাদের প্রাইমারি চিকিৎসা, তারপরে যে সমস্ত ফ্লুইড থেরাপি আছে, স্যালাইন, তারপরে ব্যথানাশক যে সমস্ত ওষুধ আছে সেগুলো থাকবে জ্বর নিরাময়ের জন্য। এখন একজন ক্রেতা কিভাবে সাপোর্টটা পেতে পারে? ধরুন একজন ক্রেতা বাজারে আসলো, সে একটা গরু দেখবে। তো গরু কেনার ক্ষেত্রে গরুর কতগুলো লক্ষণ আছে, আমরা একটা সুস্থ গরুর কতগুলো লক্ষণ দেখতে পারি না? তার চামড়াটা টান টান থাকে, তার চোখটা উজ্জ্বল থাকে, লেজ নাড়তে থাকে, তারপরে তার সমস্ত চাহনি সহ তার মুভমেন্টটা সবসময় প্রফুল্ল থাকে। সব মিলে বোঝা যায় যে এটা একটা সুস্থ গরু। তারপরে কোনো গবাদি পশু সম্পর্কে যদি কোনো রকম বিভ্রান্তি বা কোনো সন্দেহ প্রকাশ করে, তাহলে প্রত্যেকটা ক্রেতাই আমাদের যে মেডিকেল টিম আছে, আমাদের যে স্টল আছে, ওনারা কিন্তু সার্বক্ষণিক আমাদের স্টলে যোগাযোগ করে। এছাড়া আমাদের কিন্তু সেন্ট্রালি কন্ট্রোল রুম আছে। তো সমস্ত জায়গায় আমাদের হটলাইন নাম্বারগুলো 16358 এই নাম্বারগুলো দেওয়া আছে। তো তদুপরিও একজন ক্রেতা যখন বাজারে যাবেন, সে যাতে যে কোনো প্রকার গবাদি পশুর স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পায়, উনি আমাদের স্টলে যোগাযোগ করবেন। আমাদের স্টলে এবছর আরেকটা আপনার অবগতির জন্য বলি, আমাদের এই সরকারি দপ্তরের মেডিকেল টিম ছাড়াও আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইন্টার্ন শিক্ষার্থীরাও আমাদের সাথে তারা এগিয়ে এসেছে। এটা অত্যন্ত একটা আনন্দের খবর যে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রায় 119 জন ছাত্রছাত্রী এবং আরও 16 জন 2টা ইউনিভার্সিটি থেকে, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভেটেরিনারি ইন্টার্ন শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। সুতরাং সমস্ত প্রকার প্রাইমারি চিকিৎসা, লজিস্টিক সাপোর্ট আমাদের কাছে আছে, যাতে করে একটা সুস্থ সবল গবাদি পশু আমার ক্রেতা নিশ্চিত করতে পারে। একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন হাট ঘোরার সময় দেখি যে এই যে 4-5 দিনের যে ছোট ছোট হাটগুলো বসে কিংবা অস্থায়ী যে হাটগুলো আমরা আসলে সিটি কর্পোরেশন থেকে বসানো হয়, দেখি যে ওই সময় বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করা হয়। হঠাৎ করে অনেক চমকপ্রদ ওষুধগুলো আমরা দেখি যে গরুকে খাওয়া, মানে মোটা তাজাকরণ কিংবা দ্রুত মোটা তাজাকরণ, এই ওষুধগুলো যখন বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, এই মনিটরিং এর কাজটাও তো আপনারা করছেন এবং সেটা তো একদমই মানে আইনত দণ্ডনীয় অপরাধ। অবশ্যই আমাদের বিশেষজ্ঞ মেডিকেল টিম আছে। আমাদের যে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন 2010 তার ধারা 14তে বলাই আছে, খাদ্য বা কোনোভাবেই গবাদি পশুকে হরমোন বা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ দেওয়া চলবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের কিন্তু যে বিশেষজ্ঞ মেডিকেল টিম আছে, আমাদের সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল আছে, সেখানে কিন্তু আমাদের একটা ইমার্জেন্সি মেডিকেল টিম, তার সাথে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি প্রস্তুত আছে। আমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে ইউরিন টেস্টের মাধ্যমে স্পট টেস্ট করে বলে দিতে পারি যে আমরা খামারিকে আমরা এনশিওর করতে পারি, ক্রেতা সাধারণকে, যে আমার গবাদি পশুর খাদ্যে বা তার রক্তে কোনো প্রকার অবৈধ ঔষধ বা ক্ষতিকারক কিছু নেই।
নাম্বার 3 হলো যে গবাদি পশুকে কিন্তু আমার যে মেডিকেল টিম আছে তারাও তার ক্রেতা সাধারণকে সহযোগিতা করার জন্য বলতে পারবে যে এই গরুর কিছু লক্ষণ আছে, যারা অসুস্থ গরু বা আপনি যেটা বললেন এই জাতীয় অবৈধ ওষুধ খাওয়ার ফলে তার সাবকিউটেনিয়াস ফ্লুইড জমা পড়ে চামড়ার নিচে, চামড়াটা গবাদি পশু দেখতে নিস্তেজ মনে হবে এবং তার চামড়ার নিচে যখন সাবকিউটেনিয়াস ফ্লুইড থাকবে চাপ দিলে এটা গর্তের মতো হবে, চামড়াটা আগের মতো ফিরে আসবে না। দেয়ার আর সাম লক্ষণ, চোখটা ঝিমানো থাকবে। তো এই জাতীয় সিমটম থেকে অসুস্থ গরু চিহ্নিত করা এবং গরুকে কোনো প্রকার অবৈধ ঔষধ বা মেডিকেশন দেওয়া হয়েছে কিনা এই সাপোর্টগুলোর জন্যই আমাদের মেডিকেল টিম। এবং আমরা এবার বিশ্বাস করি আমাদের এই ভেটেরিনারি শিক্ষার্থী টিম সহ টোটাল মেডিকেল টিমটা সজাগ আছে, তাদের রেজিস্টার আছে, তাদের ঔষধ সামগ্রী, এভরি লজিস্টিক সাপোর্ট ইজ দেয়ার। সুতরাং তারা সব প্রকার সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাই আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সুফিয়ানের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে বিভিন্ন ধরনের উদ্যোগগুলো গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের কোরবানি হাটে আমরা দেখি যে ক্রেতারা আসলে অনেক সহজভাবে জিনিসগুলো বুঝতে চায়। সেক্ষেত্রে এই যে সুস্থ গবাদি পশু চেনা এবং না চেনার উপায়গুলো যে কিভাবে একটা আমাদেরকে বললো স্যার, কিন্তু আমরা আরেকটু জানতে চাই যে এই যে সেবাগুলো নাকি আপনাদের প্রচারণা হাটগুলোতে আছে, আসলে সাধারণ জনগণ কি খুব ইজিলি ব্যাপারগুলো জানতে পারতেছে, কিংবা তারা কি এই যে সাহায্যগুলো চাচ্ছে কিংবা তারা সাহায্যগুলো পেতে পারে সেই সম্পর্কে কি প্রচারণা চলছে আপনাদের? না, ধন্যবাদ আপনাকে। আসলে যেটা আমি বলছিলাম যে আমার এই প্রচারণা কিন্তু আসলে আমরা অনেক আগের থেকেই শুরু করেছি। যেমন আমার প্রথম প্রচারণা যেটা বলি যে একেবারে খামারি পর্যায়ে থেকে, যে একটা খামারি সে কীভাবে তার গবাদি পশু লালন পালন করবে, যেটা আপনি বলছিলেন যে অসাধু উপায়ে কিংবা কোনো ওষুধ হরমোন কিংবা ব্যবহার করা, সে ব্যাপারে কিন্তু আমরা একেবারে খামারি পর্যায় থেকে প্রচারণা করেছি। প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, আমাদের কিন্তু শুধু এর সাথে আরও যে প্রচারণাটা আমরা করার চেষ্টা করছি যে আমরা যেহেতু আমাদের যে উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, সুতরাং আমরা এই মুহূর্তে যেন কোনো দেশ থেকে অনুপ্রবেশ না করে। আমি এই জায়গাটাতে আপনার কাছে আসতাম যে আমরা আসলে বিভিন্ন সময় দেখি যে মায়ানমার, ভারত থেকে আমরা আসলে গরু বৈধ পথে আগে আনা হতো, অবৈধ পথে তো অনেক আসে। জি। কিন্তু আমরা তো দেখছি যে আমরা এবারও দেখলাম যে আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ। সেক্ষেত্রে আপনাদের এই যে প্রচারণাটা, এটা তো মনে হয় খামারিদের মাঝে অনেক কাজে দিয়েছে। আমাদের তার বিদেশি পশু কিংবা বাইরে থেকে পশু আনার কোনো প্রয়োজন নাই। সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনি জানেন যে গত 4 মে যে অনুষ্ঠানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছে, ওখানে কিন্তু বিজিবি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, সকল স্টেক হোল্ডারদের নিয়ে, বিশেষ করে বিজিবিদেরকে একেবারে আমাদের উপদেষ্টা মহোদয় সরাসরি উনি কিন্তু বলেছে যে এবার আমরা একেবারে জিরো টলারেন্স, কারণ আমরা আমাদের সেই ক্ষুদ্র খামারিদের সেই উৎপাদিত পণ্য দিয়েই আমরা কিন্তু আমাদের কোরবানি দিতে চাই। তাদের অনেক কষ্টার্জিত গরু তারা লালন পালন করেছে। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো এরকম আপনাদের মিডিয়ার মাধ্যমে কোনো সংবাদ আমরা পাইনি। এবং গতকালকে আমার মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু একটি হাট পরিদর্শন করেছেন এবং সেখানেও বলেছেন যদি কোনো হাটেও কোনো গবাদি পশু, যে বাইরের গবাদি পশু এসেছে এরকম যদি কোনো তথ্য পাওয়া যায় আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। সুতরাং সব মিলিয়ে আমরা চাই আমাদের খামারি এবং সেই ক্ষুদ্র খামারিদেরকে দিয়ে উৎপাদিত গবাদি পশু দিয়েই আমরা আমাদের এই আসন্ন যে পবিত্র ঈদুল আজহা, যে কুরবানিতে আমরা সেই গবাদি পশু ব্যবহার করতে চাই এবং আমরা খামারিদেরকে উৎসাহিত করতে চাই যেন আগামী বছর আরও গবাদি পশু তারা লালন পালন করে এবং আমরা আমাদের জনগণের এই আমাদের উৎপাদিত গবাদি পশুর মাধ্যমে আমাদের কোরবানিতে মানে অংশগ্রহণ করতে চাই। আমরা একটু খালেদুজ্জামানের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে কোরবানিদের একটা বড় আফটার কোরবানি থাকে, সেটা হচ্ছে চামড়া কালেকশন করা, যেটা আসলে আমাদের রপ্তানিতে দ্বিতীয়। কিন্তু আমরা দেখি যে আসলে এই যে চামড়া ছাড়ানোর সময় বিভিন্নভাবে সেটাকে আসলে পারফেক্ট ওয়েতে কাটানো হয় না, কিন্তু আপনাদের প্রচারণা আপনারা বিভিন্ন মাধ্যমে করে থাকেন। সেই ক্ষেত্রে এবছর আপনাদের আসলে পরিকল্পনা কি, আপনারা কি প্রচারণা কিংবা এছাড়াও কি পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা একটু আমরা জানতে চাই। একই সাথে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, হাটের বর্জ্য ব্যবস্থাপনা তো আপনাদের একটা বড় দায়িত্ব থাকে, কারণ কোরবানির পশুগুলো যখন বিভিন্ন জেলা থেকে আসে, কোরবানির হাটের বিভিন্ন বর্জ্যর মাধ্যমে, জার্মের মাধ্যমে তা অসুস্থ হতে পারে। এই দুইটা বিষয় যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। বিজ্ঞানসম্মত উপায়ে চামড়া ছাড়ানোর ব্যাপারে ইতিমধ্যেই যেটা স্যার বলেছেন যে আমরা আসলে প্রায় 15,000 নিয়মিত কসাই যারা গরু জবাইয়ের সাথে জড়িত এবং প্রায় 21,000 অনিয়মিত কসাই, অর্থাৎ মাদ্রাসা বা বিভিন্ন ছাত্ররা যখন আসে
আমরা প্রায় 36,000 কসাইকে কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এই কার্যক্রমটা যেভাবে স্যার বললেন প্রায় 6 মাস ধরেই চলে এবং বিজ্ঞানসম্মত উপায়ে এই চামড়া ছাড়ানোর জন্য প্রায় 3 লক্ষের মতো লিফলেট আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। প্লাস আমাদের এই হাটগুলিতেও কিন্তু এই প্রচারণার অংশ, যেটা ইতিমধ্যে আপনি জেনেছেন। তো সেই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে চামড়া একটা মূল্যবান সম্পদ এবং কাঁচা চামড়া আপনি জানবেন যে প্রায় 788 কোটি টাকার এবার যে চামড়ার মূল্য বাণিজ্য মন্ত্রণালয় ধার্য করেছে সেই অনুযায়ী প্রায় 788 কোটি টাকার এই চামড়ার সম্পদ। আমরা চাই এই চামড়া যেন নষ্ট না হয়। সেই ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনের সাথে যারা কসাই আছে, ইসলামী ফাউন্ডেশনের সাথে আমরা বৈঠক করেছি। তাদেরকে আমাদের মহাপরিচালক মহোদয় চিঠি দিয়েছেন, পত্র দিয়েছেন কিভাবে পশু জবাই হবে এবং সেটা বিজ্ঞানসম্মতভাবে। নাম্বার 2 হলো যত্রতত্র গবাদি পশু যাতে জবাই না হতে পারে, বিশেষ করে রাস্তার উপরে বা এই জায়গাটা, এটা ধীরে ধীরে হবে। হয়তো রাতারাতি আমরা পারফেকশনে যাব না, কিন্তু আমাদের প্রচারণা শুরু হয়ে গেছে যাতে গবাদি পশুর বর্জ্য সঠিকভাবে, কারণ এইটার সাথে কিন্তু আমার আবার মাংসের কোয়ালিটি জড়িত, চামড়া ছাড়ানোর সাথে যেমন চামড়ার কোয়ালিটি জড়িত, আবার আমরা বর্জ্য যদি যথাযথভাবে সরাতে না পারি সেটার জন্য জড়িত। তো সব বিষয়ে কিভাবে পশু জবাই করার পর তার মাংসের কোয়ালিটি, গুণগত মান এবং মাংসের নিরাপদতা রক্ষা করা যায়, সব কিছুর সাথে কিন্তু গবাদি পশুর জবাইয়ের পরে বর্জ্য নিষ্কাশনটা জড়িত। আমরা সিটি কর্পোরেশনের সাথে একসাথে কাজ করছি যাতে এই বিষয়ে মানুষ সম্যক ধারণা পায় এবং নিরাপদভাবে গরু জবাই সহ তার মাংস সে ঘরে নিতে পারে। আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান এবং পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং এই যে কোরবানি সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের দর্শকদেরকে দিয়েছেন। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কোরবানির দায়িত্ব পরিচ্ছন্নতা বিশেষ অনুষ্ঠান। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।